আসসালামু আলাইকুম, সকাল সব অনেক ভালো আছেন। রিয়েলমি নিয়ে আসলো তাদের সি সিরিজের নতুন একটি ফোন Realme C65, অর্থাৎ এই মোবাইলটা মোটামুটি বাজেট রেঞ্জে আসা এই ফোনটা আমাদের কাছে অনেক দিন ধরেই রয়েছে। সো এই ফোনটার ওভারঅল আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্সটা ছিল, অর্থাৎ এই ফোনটা আমাদের ইউজ করে কেমন লেগেছে, এটার ভালো দিক খারাপ দিক সহ গেমিং পারফরমেন্স বলেন, ফটোগ্রাফি পারফরমেন্স বলেন, এবং এই ফোনটা আপনাদের জন্য কেনা উচিত হবে কিনা, তা সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 45 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Realme C65 মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেটের তৈরি এই মোবাইলটা রিয়ার প্যানেল এক ধরনের সুন্দর গ্লিটারি ফিনিশিং দেওয়া রয়েছে। দ্যাটস ওয়াই আউটডোরে যখন আমরা সানলাইটের নিচে ফোনটা নিয়েছি তখন দেখতে বেশ সুন্দর লেগেছে। গ্লিটারগুলো তখন অনেক ভালোভাবে বোঝা যায় ডে লাইট কন্ডিশনে। তার পাশাপাশি রিয়ার প্যানেলে যে ক্যামেরা হাউসটা রয়েছে সেটা দেখতে কিন্তু অনেকটা প্রিমিয়াম ফোনের ক্যামেরা হাউসের মতো, তিনটা ক্যামেরার মতো দেখতে রয়েছে। বাট এই ফোনটাতে রয়েছে হলো ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, এবং সেই সাথে এই মোবাইলটিতে কিন্তু IP54 এর সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ টুকটাক ধুলাবালি এবং চিটাফোটা পানি লাগলে এই ফোনটার কিছু হবে না। এবং সেই সাথে এই মোবাইলটাতে 48 মান্থসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ 48 মান্থ অর্থাৎ 4 বছর একদম কমফোর্টেবলভাবে আপনারা সেম পারফরমেন্স পাবেন। এই পরীক্ষাটাই অর্থাৎ এই সার্টিফিকেশনটাই এই ফোনটা পেয়েছে টিউভি রাইনল্যান্ডের তরফ থেকে। যাই হোক, আমার কাছে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো স্টারলাইট পার্পল। তার পাশাপাশি এই মোবাইলটার আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো স্টারলাইট ব্ল্যাক। সেই সাথে 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.6 মিলিমিটার এবং ওয়েট হলো 185 গ্রাম। ফোনটার ডিসপ্লে বেশ বড়সড় হলো, ফোনটার থিকনেস কম হওয়ার পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে ওভারঅল কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। তবে দুই হাতে ইউজ করলে একদম 100% শান্তিতে ইউজ করা যায়। যাই হোক, এই মোবাইলটাতে বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে হলো ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি আনলক করে ফেলে ফিঙ্গারটি টাচ করার সাথে সাথে। সেই সাথে মোবাইলটার লেফট সাইডে রয়েছে হলো সিম কার্ডটা, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। দেন মোবাইলটার উপর অংশে কিছু নেই। সেই সাথে মোবাইলটার নিচের অংশে রয়েছে হলো মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। সেই সাথে এই মোবাইলটাতে ইম্পর্টেন্ট 30টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলটা হলো 4G ফোন। তার পাশাপাশি এই মোবাইলটাতে রিয়েলমি লেটেস্ট UI5 ভার্সনটি রয়েছে এবং অ্যান্ড্রয়েড 14 ভার্সনের অপারেটিং সিস্টেম রয়েছে। তার পাশাপাশি 8GB র্যাম থাকা এই ফোনটির পাশাপাশি আরও এক্সট্রা 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। দেন এই ফোনটার UI পারফরমেন্সের কথা বলতে গেলে 90Hz রিফ্রেশের থাকার কারণে আমরা বেশ কমফোর্টেবলভাবেই ইউজ করতে পেরেছি। কোনো ধরনের কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ কোনো কিছুই দেখা পায়নি এই ফোনটার UI থেকে। ইনফ্যাক্ট অনেকগুলো অ্যাপসও যখন আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে সফট করে ইউজ করেছি কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা পাই নাই। সেই সাথে কাউন্টার পয়েন্টের রিসার্চ অনুযায়ী আপনারা সবাই জানেন যে রিয়েলমি রাইট নাও কোয়ালিটিতে নাম্বার 1 হয়েছে, স্পেশালি বাংলাদেশে। তার অন্যতম প্রধান কারণ হলো রিয়েলমির বর্তমানে যে UI পারফরমেন্সটা রয়েছে, যেটা আমি একটু আগে বললাম, ঠিক গত বছর বা তার আগের বছর থেকে অনেক ইমপ্রুভ হয়ে গেছে। দ্যাটস ওয়াই ওভারঅল কিন্তু কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে রিয়েলমির এই ফোনগুলোতে, অর্থাৎ এই ফোনটাতেও। যাই হোক, এই ফোনটাতে হলো 6.67 ইঞ্চির IPS LCD প্যানেল রয়েছে। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে রেজুলেশন হলো 1604/720 পিক্সেল, এবং সেই সাথে আরও রয়েছে 90Hz রিফ্রেশ রেট এবং পিক্সেল ডেন্সিটি হলো 264 PPI। এই মোবাইলটি আউটডোরে আমরা সানলাইটের নিচে মোটামুটি কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাইনি, বাট আরেকটু যদি ডিসপ্লেটা ব্রাইটার হতো তাহলে আমাদের হয়তোবা ফোনটা আউটডোরে ইউজ করে আরেকটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি এই ডিসপ্লেতে কিন্তু টিউভি ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। দ্যাট মিনস খুব হেভি ইউজ করলেও আপনার ডিসপ্লে থেকে চোখের প্রবলেম অনেকটা কম হবে। তবে আমি আপনাদেরকে বলবো যে একদম ফুল ব্রাইটনেসে আপনি একদম ম্যানুয়ালি দিয়ে কখনো ইউজ করবেন না, ট্রাই করবেন অটোমেটিক দিয়ে রাখতে। সো আপনার চোখ যতটুকু লোড নিতে পারবে, আশেপাশে যতটুকু আলো থাকবে তার উপর বেস করে কিন্তু ফোনের ডিসপ্লের ব্রাইটনেসটা অটোমেটিক সিলেক্ট করে নিতে থাকবে, যেটা কিন্তু আপনার চোখের জন্য বেশি ভালো হবে। সো ম্যানুয়ালি না ইউজ করে যদি অটোমেটিক ইউজ করেন, এটা আপনার জন্য বেশি ভালো হয়। সেই সাথে ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়া আমার কাছে প্রাইস বিবেচনার ফোন হিসেবে ঠিকঠাক রেখেছে, এবং ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ফাইন L3 এর সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং আইসোসেলের JN1 সেন্সর। দেন আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল গ্যালাক্সি কোর M1 সেন্সর। দেন এই ফোনটা ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি আমরা আউটডোরে বেশ ভালো ছবি টবি তুলেছি। প্রপার লাইট কন্ডিশনে যখন আমরা ছবি তুলেছি, কালার ডিটেলস ওভারঅল ঠিকঠাক ধরে রাখছিল। কিছু কিছু ক্ষেত্রে আমরা কালার বুস্টিং এর দেখা পেয়েছি, স্পেশালি দেখা গিয়েছে যে রেড
কালার গ্রিন কালারটা একটু বেশি বুস্ট করতেছিল, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা কালার অ্যাকুরেসির ঘাটতিও দেখে পেয়েছি। সেই সাথে ওভারঅল এই ফোনটাতে থাকা ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি, ছবির কালার ডিটেলস যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারছিল, ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক মতো কভার করতে পারছিল, এজ ডিটেকশন ওভারঅল ভালোই ছিল। সেই সাথে এই ফোনটার থাকা মেইন ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও শুট করার অপশন রয়েছে। ক্যামেরাতে কোনো ধরনের কোনো ওএস না থাকার কারণে আমরা ভিডিও শুট করতে বেশ ভালো পরিমাণে শেকি ফিলটা পেয়েছি। এবং এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 8 মেগাপিক্সেলের 2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল আমরা প্রপার লাইট কন্ডিশনে যখন ছবি তুলেছি, ছবির ডিটেলস মোটামুটি ধরে রাখতে পারছিল, তবে আরেকটু বেশি মেগাপিক্সেলের ক্যামেরা হলে অথবা আমরা একটু ভালো ডিটেলস সহ ছবি পেতাম। অপরদিকে যখন আমরা পোর্ট্রেট মোডে সেলফি ক্যামেরাতে ছবি তুলেছি, মোটামুটি নাইসলি ডাইনামিক রেঞ্জ কভার করতে পারছিল এবং এজ ডিটেকশনও এই ক্যামেরা এই ফোন হিসাবে ঠিকঠাকই ছিল। এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু APS সাপোর্ট। আপনার চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যামেরা ইউজ করতে পারবেন। এই মোবাইলটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে একটা ইন্টারেস্টিং জিনিস রিসেন্টলি রিয়েলমি তাদের এই ফোনটাতে অ্যাড করেছে, সেটা হলো আপনি যখন স্পিকারের সাউন্ড ফুল করবেন, তারপরে যখন আরেকটা ক্লিক করবেন, তখন এটা 200% আলট্রা একটা সাউন্ড প্রোভাইড করবে এই ফোনটার স্পিকার থেকে। সো নর্মাল সাউন্ডের থেকে একটু বেশি ভলিউম পাওয়া যাবে এই ফোনটার স্পিকার, এবং 200% হয়ে গেলেও আমরা এই ফোনটার স্পিকার থেকে কোনো ধরনের কোনো ডিস্টরশনের দেখা পাইনি। আর সাউন্ডের বেইজ ওভারঅল বলেন বা ক্রিস্পিনেস বলেন, ওভারঅল আমাদের কাছে এই ফোনের স্পিকার হিসেবে ঠিকঠাকই লেগেছে। এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে হলো 45 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। তবে আরেকটু কম সময় লাগলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো, বাট ফোনটা একবার চার্জ করার পর আমাদের অল ইন অ্যারাউন্ড প্রায় 1.5 দিনের থেকে কিছুটা কম চার্জ ব্যাকআপ পেয়েছি মোটামুটি বেসিক ইউজ করে। তার পাশাপাশি যখন আমরা একটু হেভি ইউজ করেছি, মানে মোবাইল ডাটা দিয়ে যখন ফোনটা ইউজ করেছি, তখন আমরা এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছিল অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো। এই মোবাইলটাতে রয়েছিল মিডিয়াটেক হিলো G85 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং তার পাশাপাশি এই মোবাইলতে জিপি হিসেবে রয়েছিল মালিক G52। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,75,234। সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে মিডিয়াটেক হিলো G85 একটু পুরাতন প্রসেসর হলেও গেমিংয়ের জন্য মোটামুটি স্টেবল একটা প্রসেস ছিল। তার পাশাপাশি যেহেতু 8GB র্যাম রয়েছে, তাই আমরা যখন পাবজি গেমসটা প্লে করেছি, এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা গেল, আমরা ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে মোটামুটি বেশি ভালো পারফরমেন্স পেয়েছি। ল্যাগিং হালকা পাতলা ছিল লং টাইম গেম প্লে করার সময়, তবে যখন এনিমিগুলো কাছাকাছি এসে পড়তেছিল তখন আমরা একটু বেশি ল্যাগিং এর দেখা পেয়েছি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা H9 গেমসটা খেলেছি, খুব কমফোর্টেবল ভাবে আমরা ফোনটাতে গেমটা খেলতে পেরেছি। কালার অ্যাকুরেসি অনেক ভালো ছিল এবং ল্যাগ ফ্রি ভাবে আমরা লং টাইম H9 গেমসটি এই ফোনে খেলে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সেই সাথে এই ফোনটা দিয়ে আমরা ফুটবল গেমসটা খেলা ট্রাই করেছি। ফুটবল গেমসেরও কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল, সো গেম প্লে করতে ভালো লেগেছে। ডিসপ্লে বড় হওয়ার কারণে যেমন একটা স্মুথ পারফরমেন্স পেয়েছি, পাস দিয়ে বা শুট করার সময় মজা পেয়েছি ডিসপ্লে বড় হওয়ার কারণে, এবং ডিসপ্লে টাচ সেনসিটিভিটিও নিয়ে আমরা কোনো ইস্যুস পাইনি। দ্যাটস ওয়াই এই ফোনটাতে ফুটবল খেলা আমাদের ভালোই লেগেছে। এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার প্রাইস হলো অফিসিয়ালি 19,999 টাকা। আরেকটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার প্রাইস হলো 23,999 টাকা। এতক্ষণ আমরা মোবাইলটার স্পেসিফিকেশন, টুকটাক আউটলুক সব কিছু নিয়ে কথা বললাম। এবার চলুন আমরা জেনে নিই আমাদের ইউজেজে যে এই ফোনটার কী কী জিনিস ভালো লেগেছে এবং কী কী জিনিস ভালো লাগে নাই সেটা জেনে নিই। প্রথমে যদি আমরা বলে থাকি এই ফোনটার কী কী ভালো লাগে নাই, তার মধ্যে নাম্বার 1 বলবো, এই ফোনটাতে অবশ্যই যদি আমি বাজেট হিসাবে চিন্তা করি, ফুল এইচডি প্লাস রেজলিউশনের আসা উচিত ছিল। তার পাশাপাশি ডিসপ্লেটা আরেকটু ব্রাইটার হলে ভালো হতো, তবে ডিসপ্লের কোয়ালিটি আবার আমাদের কাছে বেশ ভালো লেগেছে, সো সেটা নিয়ে আমি অনেক বেশি কমপ্লেন করবো না, বাট ফুল এইচডি প্লাস রেজলিউশনের হওয়া উচিত ছিল। সেই সাথে এই ফোনটা যেই প্রাইস রেঞ্জে এসেছে সেই হিসাবে ফোনটাতে যদি একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া যেত তাহলে আরেকটু বেশি ভালো লাগতো, আরেকটু যদি দ্রুত চার্জ হতো তাহলে কিন্তু ওভারঅল আরেকটু বেশি মজা পেতাম। দেন এই ফোনটা যদি আমি ভালো দিকে কথা বলি, নাম্বার 1, এই ফোনটাতে 48 মান্থসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ এই ফোনটি কেনার পর আপনি এখন যেমন পারফরমেন্স পাবেন 4 বছর পরও ঠিক সেম পারফরমেন্স পাবেন। এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা জিনিস যেটা এই ফোনে রয়েছে, এবং রিয়েলমিকে আমি থামস আপ জানাবো এই জিনিসটার জন্য। সেই সাথে ডিসপ্লেতে ব্লু লাইটের যে সার্টিফিকেশনটা রয়েছে টিভি রাইনল্যান্ডের, দ্যাটস ওয়াই আপনি ডিসপ্লে থেকে আপনার চোখের ক্ষতিটা কম হবে। তবে একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, অবশ্যই ট্রাই করবেন আপনার ফোনের ডিসপ্লে ব্রাইটনেসটা অটোমেটিক
দিয়ে রাখার জন্য। ম্যানুয়ালি বাড়াবেন না, কমাবেন না, এতে অনেক সময় আসলে বোঝা যায় না। টু মাচ আলো হয়ে গেলে চোখের জন্য তখন আলটিমেটলি খারাপই হবে। সেই সাথে এই ফোনটাতে IP54 এর সার্টিফিকেশন রয়েছে, সো টুকটাক ধুলাবালি ছিটেফাটা পানি লাগলেও এই ফোনের ক্ষতি হবে না। তার পাশাপাশি ফোনটার গেমিং পারফরমেন্স আমাদের কাছে ওভারঅল ভালোই লেগেছে। স্পেশালি অ্যাশফান 9 বলেন বা ফুটবল টাইপস গেমসগুলো আমরা এই ফোনে খেলে যথেষ্ট মজা পেয়েছি। পাবজি গেমসটার পারফরমেন্সও ওভারঅল ঠিকঠাক আছে। তার পাশাপাশি এই ফোনের ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে রিয়ার প্যানেল থাকা ক্যামেরাগুলো দিয়ে মোটামুটি ডে লাইট কন্ডিশনে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। সেলফি ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের পরিবর্তে যদি আরেকটু বেশি মেগাপিক্সেল হতো তাহলে হয়তো বা ছবির ডিটেলসগুলো আমরা আরেকটু বেশি ভালো পেতাম, আরও আমাদের বেশি ভালো লাগতো। এবং সর্বশেষ এই ফোনটার ইউআই কিন্তু যথেষ্ট ভালো। রিয়েলমি তাদের গত বছর বা তার আগের বছর এই যে ইউআই ছিল তার থেকে এখনকার ফোনগুলোর ইউআই, সে সাথে এই ফোনটার ইউআই কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করেছে। এবং তার কারণে কিন্তু রিসেন্টলি কাউন্টার পয়েন্টও রিয়েলমিকে কোয়ালিটিতে কিন্তু নাম্বার 1 ডিক্লেয়ার করেছে। যদিও এটা তাদের রিসার্চ, তারা তাদের মতো রিসার্চ করে বলেছে, বাট আমাদের এন্ড থেকে যেটা মনে হচ্ছে রিয়েলমির ইউআই আগে থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। যাই হোক, সব কথার শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি লং টাইম একটা ফোন ইউজ করতে চাচ্ছেন, যেটা মোটামুটি ডিসপ্লে একটু বড়, টুকটাক ফটোগ্রাফি করেন, হালকা পাতলা গেমিং করেন, মোটামুটি ভালো চার্জ ব্যাকআপ চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি Realme C65 20-22 হাজার টাকার মধ্যে অফিসিয়ালি ওয়ান অফ দ্য গুড ফোন। বাকিটা অবশ্যই আপনার চয়েস। যেই ফোনটাই কিনুন না কেন দেখে শুনে বুঝে শুনে তারপরে ডিসিশন নিয়ে এরপরে কিনুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগলো আপনাদের কাছে Realme C65 অর্থাৎ এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।